তারেক রহমান জনতার সদস্য সচিব, আপনার দীর্ঘ আন্দোলন দেখলাম। তার আগে একটু প্রথম প্রশ্ন যে ৭১-২৪ নিয়ে আপনার মূল্যায়নটা একটু শুনতে চাই। জি, অনেক ধন্যবাদ। ১৯৭১ সাল এবং মুক্তিযুদ্ধ কিছু মানুষের জন্য অস্বস্তিকর, এবং মুক্তিযুদ্ধের কথা বললে অনেকের বুকে চিনচিন ব্যথা করে। তো তারা এটাকে বিভিন্নভাবে মিসগাইড করবে, এটা স্বাভাবিক। তাদের পূর্বপুরুষরা এখানে যে আত্মসমর্পণ করেছিল, ওই চিত্রটা তাদের কাছে ভালো লাগে না। ভালো লাগে না বলেই তারা ওই স্মৃতিগুলো এই গণ অভ্যুত্থানের পরে ভাঙচুরও করেছে। গত কয়েকদিন আগেও আপনার মুক্তিযুদ্ধে আত্মসমর্পণের বেশ কিছু ভাস্কর্য, স্মৃতিফলক, সেগুলো পোড়ামাটির ফলক আমরা দেখলাম ভেঙে ফেললো এবং মুখমণ্ডলগুলো নষ্ট করে দিচ্ছিল। কোনগুলো? এই তো মুক্তিযুদ্ধে আত্মসমর্পণের যে যে একটা মাটির ফলক দেখলাম ভিডিওতে ভাঙছিল। তো ওটা যারা ভাঙছিল তাদের পূর্বপুরুষদের শেখ মুজিবের ভাস্কর্য ভেঙেছে। শেখ মুজিবের মেয়ে অনেক কষ্ট দিয়েছে দেশের মানুষকে জুলাই গণ অভ্যুত্থানে, এটা আমরা দেখেছি। সে কারণে সেই ক্ষোভ থেকে ভেঙেছে। আমার প্রশ্ন ওখানে যে তাহলে মুক্তিযুদ্ধের এই স্মৃতিচিহ্নগুলো নষ্ট করার কারণ কি? সেটা মেহেরপুরে, মুজিবনগরে, সেখানেও আপনার শুধু মুজিবের মূর্তি ভাঙলে একটা বিষয় ছিল, সেখানে অন্যান্য মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্নগুলো ছিল এগুলো ভেঙে দিয়েছে। একজন মুক্তিযুদ্ধের একটা মুক্তিযোদ্ধা বন্দুক হাতে নিয়ে আছে, ওটা কাল্লাটা খুলে নিয়ে গেছে। এরা ওই যে যারা মুক্তিযুদ্ধের কথা বললে বুক চিনচিন করে, হ্যাঁ, বুক চিনচিন করছে, হ্যাঁ, ঝেড়ে কাশতে হবে। ঝেড়ে কাশতে হলে এটা তো তাহলে বলতে হয়, জামাতের কথা বলতে হয়। জামাতের গোলাম আজমের যারা বংশধররা আছে, যারা গোলাম আজমকে আদর্শ মনে করে, হ্যাঁ, তারা আর কি, যারা বাংলাদেশকে স্বীকৃতি দিতে দেয়নি, বাধাগ্রস্ত করেছে, বিভিন্নভাবে ফন্দি ফিকির করেছে, এই গণ অভ্যুত্থানে কিন্তু তাদের তেমন একটা অংশগ্রহণ আমি দেখিনি। হ্যাঁ, যদি আমি এই গণ অভ্যুত্থানে লড়াই করে থাকি এবং এই লড়াইয়ে যদি নিপীড়িত একজন মানুষ হই, তাহলে আমার আশেপাশে জামাতকে আমরা নিপীড়িত হতে দেখিনি। আমরা যে জেলখানার যে বিল্ডিংয়ে ছিলাম, এই বিল্ডিংয়ে খুব রেয়ারলি জামাতের লোক ছিল, খুবই রেয়ারলি, মানে খুবই রেয়ারলি। গণ অভ্যুত্থানের কথা বলছি। তারা এই গণ অভ্যুত্থানে সেভাবে অংশই নেয়নি। এবং গণ অভ্যুত্থানে মানে শেখ হাসিনার পতন হলে তো আলটিমেটলি বিএনপির দিকে যায়, যে বিএনপি ক্ষমতা পেয়ে যাবে। তাদের একটা কনসেপ্ট ছিল এরকম। আওয়ামী লীগের যারা নেতৃত্ব স্থানীয় যারা ছিলেন, তারা সবসময় বারবার এখন যে ওইটা বলছি, তারা বারবার বলে যে শিবির ছাড়া আসলে সম্ভব হইতো না। ওইটা তাদের একটা শিবির ফোবিয়া আছে, জামাত ফোবিয়া আছে। বেসিক্যালি শিবির আপনার হলো অনেক আগে সন্ত্রাসী কার্যক্রমের দ্বারা পরিচিত, সেই কারণে একটা আতঙ্ক আছে, ঠিক আছে। কিন্তু লাস্ট আমাদের যে জেনারেশন, সেই জেনারেশনের শিবির খুবই ভীত, এবং এরা লুকায়ে থাকতে পছন্দ করত, গোপনে থাকতে পছন্দ করত, এবং তাদের রাজনৈতিক পরিচয় কেউ জানতেই পারতো না। তো এরা এখন গণ অভ্যুত্থানের সময়ে কোনো ভূমিকা না রেখেও আমাদের দৃষ্টিতে আমরা দেখিনি, হয়তো বা অনেকের পাশে পেয়েছে। বাংলাদেশের নাগরিকরাও বিবেচনা করবে মাঠ পর্যায়ে কোথায় কে এইভাবে জামাত শিবিরের আন্দোলন করেছে। আমি ওইভাবে সেভাবে পাইনি, ঠিক আছে। তো এদের একটা অস্বস্তি আছে। এরা তো আওয়ামী লীগের নিষিদ্ধের যে একটা মিছিল হলো শাহবাগে, সেখানে গিয়ে তার মধ্যে ঢুকিয়ে দিছে যে গোলাম আজমের বাংলা, ঠিক আছে। তো আমরা ওটা বলি যে গোলাম আজম নিজে কোনোদিন বাংলাদেশ চেয়েছে? আপনি এই যে এরা বাই চান্সে এখানে যে একটা বিজয়ের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, যারা নিজেরা এই গণ অভ্যুত্থানে মিনিমাম ভূমিকা রাখেনি, একটা সাধারণ পথচারী যে ভূমিকা রাখছে, জামাতের একটা নেতা কর্মী শিবির, তারা ভূমিকা রাখেনি। অথচ ক্ষমতার অংশ হয়েছে এরকম কথাও শোনা যায়। হ্যাঁ, ক্ষমতার তো অংশ হয়েছেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে পদবিগুলো, এগুলো তো নিয়েছেই তারা নিয়েছে, এবং জনগণের ম্যান্ডেট নাই, তারপরেও তারা নিয়েছে এখানে, ঠিক আছে। এবং তাদের কথা, মুখের ভাষাগুলো বিশ্ববিদ্যালয় যেগুলো ভোটে জিতেছে ওগুলো ম্যান্ডেট ছিল না। হ্যাঁ, আছে, যেগুলো আছে আপনার, এবং তাদের মুখের ভাষাগুলো দেখেন, যখন গোলাম পরোয়ার বক্তব্য দিচ্ছে, এমন হুঙ্কার দিচ্ছে,
মনে হয় এই মুহূর্তে সে 3টা রক কেটে এখানে এসে বক্তব্য দিচ্ছে। ঠিক আছে, মাসুদ যখন বক্তব্য দিচ্ছে মানে 2-4টা রক কেটে সে আইসে এখন মানে ঝেড়ে কাশছে। তো এই যাদের মানে ভাষা, তারা আবার বক্তব্য দেয় যে আওয়ামী লীগের সময় তাদের গায়ে একটা আঁচড়ই লাগেনি। যার গায়ে আঁচড় লাগেনি তার মানে সে আওয়ামী লীগের বন্ধু ছিল, বন্ধুবর ছিল। ঠিক আছে, তো আওয়ামী লীগের একটা রাজনীতি দেখেন, আওয়ামী লীগ সবসময় জামাতের রাজনীতিকে প্রাসঙ্গিক করে রাখছে, আবার জামাত এখন আওয়ামী লীগের রাজনীতিকে প্রাসঙ্গিক করে রাখছে। দেখেন আওয়ামী লীগও বক্তব্য দেওয়ার সময় বারবার জামাতের নাম বলছে। ঠিক আছে, ওই জামাতও বারবার আওয়ামী লীগের নাম বলতেছে। এই যে একটা প্রাসঙ্গিকতা, দুইজন দুজনকে টিকায় রাখার একটা, দুজনকে মানে একই মুদ্রায় এপিটোপিট বলছেন না? না, একই মুদ্রায় এপিটোপিট না। অবশ্যই আওয়ামী লীগ আপনার হলো জামাতের চেয়ে কম অপরাধী। জামাতের চেয়ে কম অপরাধী? হ্যাঁ, অবশ্যই কম অপরাধী। আপনার হলো বাংলাদেশের জন্মই যারা স্বীকার করেনি, তাদের চেয়ে বড় অপরাধী আছে যারা বাংলাদেশকে লালন করে না। এটা একটা দেশে থাকছে, সে দেশ লালন করে না, সে দেশকে সম্মান করে না, রেসপেক্ট করে না, তার চেয়ে পাকিস্তানকে তারা বেশি ওন করে, বেশি ধারণ করে। তো তার এরই তো একটা অপরাধ। এর চেয়ে জঘন্য অপরাধ আছে যে দেশে আপনি বাস করছেন সেই দেশের বিরুদ্ধে। এবং জামাত এমন একটা ইস্টাবলিশমেন্ট যেটা বাংলাদেশের কোনো ইস্টাবলিশমেন্ট না, এটা বহুদেশীয় ইস্টাবলিশমেন্ট। এবং এরা সবসময় পারস্পরিক স্বার্থ হাসিল করে। আপনি কি মনে করেন যে জামাত যে বিভিন্ন জায়গায় ডোনেশন দিচ্ছে, এইটা তাদের কর্মীদের কাছ থেকে 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 500 টাকা, 100 টাকা চাঁদা নিয়ে দিচ্ছে? এইভাবে দিচ্ছে? এদের গোপন ফান্ডিং আছে, ইন্টারন্যাশনাল ফান্ডিং আছে, যারা দেশের স্বার্থ বিক্রি করে দিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়ন করে, সেখান থেকে সেই ফান্ডিং গুলো আসে। আমরাও রাজনীতি করি, আমাদেরকেও অনেক মানুষ ডোনেশন দেয়, কিন্তু আমরা রাজনীতি করা কত কঠিন, অর্থ ব্যবস্থাপনা কত কঠিন আমরা জানি। সেই জায়গাতে তারা যদি বলে, একটা প্রশ্ন করি, 5 আগস্টের আগে আপনি যথেষ্ট ইউটিউবে যথেষ্ট আন্দোলনের ভূমিকা আপনি রেখেছেন, বিভিন্ন বিষয় আওয়ামী লীগের বিরুদ্ধে যথেষ্ট ভূমিকা আপনি রেখেছেন। তখন কিন্তু আমি জামাতকে নিয়ে কথা বলতে দেখিনি। 5 আগস্টের পরে জামাতের বিপক্ষে কেন চলে গেল? খুবই ভালো বলেছেন। আমরা যখন এই গণ অভ্যুত্থানটা একদমই শেষ করে দিলাম, মানে আমাদের এখানে আমরা বিজয় অর্জন করলাম, এর পরবর্তী সময়ে জামাতের ভাষাগুলো দেখেন। হ্যাঁ, তারা গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে জাতীয়তাবাদী দলকে কিভাবে হ্যারাসমেন্ট করেছে এবং নানাবিধভাবে প্রোপাগান্ডা, চাঁদাবাজ বলতে বলতে চারিদিকে একটা মিথ্যা বারবার বললে সেটা সত্যের রূপান্তরিত হয়, এরকম একটা। মানে আপনি বলছেন জাতীয়তাবাদী দল জামাত কি চাঁদাবাজ না? জামাত কি চাঁদা খায় না? হ্যাঁ, খায়। এই যে বালু ভরাট করতে গেছিল, গ্রামবাসী দৌড়ানি দিছে না দৌড়ানি? তাহলে ওরা খায় না, তা অন্যরা চাঁদা খায়, এরা কি বাতাস খায় বলেন? তো এই এমন ভাবে এস্টাবলিশ করেছে এটা, যেটা মানে ওটা একটা প্রোপাগান্ডা ছিল, এটা বলছেন। এবং জামাত ওদের কর্মীদের অপরাধ স্বীকারও করে না কখনো। এই যে আপনার হলো বরিশালে একটা শিবিরের উপজেলা সভাপতি, সে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা খেয়েছে, স্বীকারই করলো না, এমন অবস্থা করলো তারা এটা ছাত্র দলের নামে চালাই দিল। এরা এইরকম জালিম, নিজেদের অপরাধ ছাত্র দলের নামে চালাই দিচ্ছে। এদের চেয়ে জালিম আপনি আর কোথাও পাবেন না। এবং স্বীকার করলো না, পরে যখন আমরা পড়তে ধরাই দিলাম তখন তারা এটা স্বীকার করলো। আবার ওই যে আবরার ফাদের খুনির পক্ষ নিছে, তারা এটাকে জাস্টিফাই করার চেষ্টা করলো প্রত্যেকটা সময়। এবং দেখেন ওই যে বললো না, পুলিশ তাদের কথায় উঠবে বসবে, এভাবে বলছে, শিক্ষকরা তাদের প্রচারণা করবে। এই বক্তব্য কিন্তু মাসুদ, এই যে রক কাটা মাসুদ, ঠিক আছে, মাসুদ আছে না, আমি যে বললাম, হ্যাঁ, সে বলতেছে এখন সে অনেক সাহসী হয়ে গেছে, বক্তব্য দিলেই মনে হচ্ছে যে কয়েকটা রক ফালায় দিয়ে সে এসে বক্তব্য দিচ্ছে। কিন্তু আগে তো আওয়ামী লীগের সাথে মিল রেখে চলছে। বলছে না যে জামাত যদি জানে সত্যিকার অর্থে জামাত করে, তাদেরকে হ্যারাসমেন্ট করেনি, তাদেরকে জামিন দিয়ে দিছে। তুমি সত্যিকারে জামাত করো, তারা তোমার জামিন দিয়ে দিবে। এই যাদের রাজনৈতিক বোঝাপড়া ছিল, তারা আমাদের গণ অভ্যুত্থানে আমাদের সহযোগিতা করেছে, আমাদের পক্ষে ছিল। এরকম না, আমাদের গণ অভ্যুত্থানে আমাদের শত্রুর মুখোমুখি লড়াই এবং সেটা চরম শত্রুতা। যেদিন 28 অক্টোবর আমরা লড়াই করছিলাম, সেই যে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে বিভিন্ন যুগপৎ আন্দোলনের সহযোগী বন্ধুরা আমরা ছিলাম, সেই সময় সেই দিন জামাত সবচেয়ে বড় বেইমানি করেছে। সেই দিন আমরা এখানে গণ অভ্যুত্থান এখানে আন্দোলন করার সময়, সেই দিনই গণ অভ্যুত্থান হইতো। সেই দিন আন্দোলনের সময় তারা আওয়ামী লীগের সঙ্গে, পুলিশের সঙ্গে আপোষ করে ওদিক থেকে প্রোগ্রাম করে চিপা দিয়ে, এবং ওদের পলিসি ছিল যে তারা পল্টন মুখে আসবেই না, তারা ওই দিক দিয়ে তাদের গ্রুপ টুরুপে তারা নীতিমালা লিখে দিচ্ছে, আপনারা আশেপাশে ভুলেও কেউ পল্টনের আশেপাশে যাবেন না। তার মানে পল্টনে একটা ক্র্যাক ডাউন হবে, এটা যেমন আগে থেকে জানতো, জেনে তারা তাদের পলিসির মতো তারা
তারা কখনোই আমাদের আন্দোলন সংগ্রামের বন্ধু ছিল না। সেই অভ্যুত্থানটা ডিপেন্ড করছিল জামাতের উপর। বিএনপির এত হাজার হাজার কর্মী নেতা জামাতের উপর না, বিষয় হলো দেখেন যে বলছেন মনে হচ্ছে জামাত থাকলে একটা ডিপেন্ডেন্সি থাকে। দেখেন যখন পরস্পর অনেকগুলো দল একসাথে আন্দোলন করছে, একদিনে প্রোগ্রাম করছে, সেই দিকে পরস্পরের ডিপেন্ডেন্সি থাকে যে এরকম ভাবে আমরা একসঙ্গে আছি, আপনি ওই দিক থেকে চাপ দিবেন, আমি এদিক থেকে চাপ দেব। আপনি যদি একদমই মাঠে না থাকেন তাহলে কোনো কথা নাই। যদি জামাত মাঠে না থাকতো কথা ছিল না, কিন্তু জামাত মাঠে থেকেও যেহেতু বেইমানি করলো ওইখানে প্রবলেমটা হয়ে গেছে।